চাচ্ছি আমাদের কাছে জনকাঙ্ক্ষার মানে বাস্তবায়ন কোটা রাজনীতির জায়গা থেকে সকল রাজনৈতিক দল গার্ডিয়ান পেতে চাচ্ছেন যে তার কাছে পাশাপাশি আগামী দিনে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতি আলোচনা রেখেছে। দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে A24 এর সাম্প্রতিক অভ্যন্তরে কিছু রাজনৈতিক আমরা দেখতে পাই ঘটনা। 20 তারিখে নির্বাচন, সেই নির্বাচনে অলরেডি ট্রেজারি বেঞ্চ বিএনপি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, এটা নিশ্চিত। তো সেক্ষেত্রে আজকে মিডিয়ার নিউজ হচ্ছে বাংলাদেশ একজন সাংবিধানিক অভিভাবক পেতে যাচ্ছেন, প্রেমিক এবং আপাতমস্তক একজন পলিটিশিয়ান। সেক্ষেত্রে স্যার, আমাদের জুলাই সনদ এবং এবং পাশাপাশি রাজনৈতিক একটা দলের সকলের পূর্বে অঙ্গীকার ছিল বিএনপির এবং অপরাপর 70 অনুচ্ছেদ বাতিলের বিষয়টা সকল রাজনৈতিক দলের কাছে বিবেচনা। নির্বাচনের সময় দেখা যায় কোন এমপি যদি তার মত স্বাধীনভাবে তার মতামত প্রয়োগ করতে চান, তাহলে তিনি 70 অনুচ্ছেদের বাইরে যেতে পারেন না। এটা একটা প্রতিবন্ধকতা এবং একটা জটিলতা। তো 70 অনুচ্ছেদ রাজনৈতিক দলের কাছেও তাদের দাবি, জনআকাঙ্ক্ষা, এটা বাতিল হওয়া প্রয়োজন। পাশাপাশি আগামী দিনে ফখরুল ইসলাম সাহেবকে জনাব তারেক রহমান সাহেবের সরকার বেশ কিছু সাংবিধানিক ক্ষমতা সেখানে ব্যালেন্স করে প্রেসিডেন্টের কাছে কিছু ক্ষমতা হস্তান্তর করতে চায়। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি ভারত থেকে খুব তৎপরতা চালানো হচ্ছে তারেক সাহেবের সরকার দ্বিপক্ষীয় দ্বিপক্ষীয় সম্পর্কটাকে জোরদার করা এবং চেক অ্যান্ড ব্যালেন্সের দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়। একে বদ্ধ স্যার। ভারতের সাথে যেটা হচ্ছে, এটা তো একটা সম্মানজনক পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশের জন্য অমর্যাদা করা। আমাদের সফরের একটা পূর্ব শর্ত আছে। পূর্ব শর্ত হচ্ছে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে কোনো রাষ্ট্রীয় প্রটোকল, আপনি ভারত যদি তাকে একটা নিরাপদ আশ্রয়ে রাখতে চায়, এটা তো কোনো আপত্তি নাই। কিন্তু তাকে যদি সেখানে রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ করে, তিনি আর এখন প্রধানমন্ত্রী নাই, এমনকি তার যে দল, তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। আমার দেশে যেটা নিষিদ্ধ দিল্লিতে, সেটা কিভাবে বৈধ হয়? কিন্তু বাংলাদেশের এই ভারতে অনুসরণ করা উচিত। আপনি অতীতে হাসিনাকে ব্যবহার করে আপনি উলফান নেতাদের বাংলাদেশ থেকে ধরে ভারতে নিয়ে গেছেন, কারাগার থেকে ভারতে নিয়ে গেছেন। আপনি আশা করেন সবসময় বাংলাদেশ আপনার এখানে যারা ভারতের বিভিন্ন ধরনের ভারত সরকার বিরোধী গ্রুপ আছে, তাদেরকে আমরা আপনাদের হাতে তুলে দিব। আমরা তো আপনার কাছে কাকে চাচ্ছি? যিনি দণ্ডপ্রাপ্ত, এবং এই দণ্ড নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো সংশয় নেই। এই দণ্ডটা একেবারেই ন্যায্য। এই যত টেলিফোনের আপনার রেকর্ড বারবার বেরোচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি যে এখানে ন্যায় বিচার হয়েছে প্রপার ইয়ের পরে। সুতরাং প্রথম কথা হচ্ছে যে ভারতে যদি আমাদের প্রধানমন্ত্রীকে যেতে হয়, তাহলে ভারতকে বলতে হবে যে শেখ হাসিনাকে আপনি তো একটা প্যারালাল প্রটোকল দিচ্ছেন, ডিফেক্টো প্রধানমন্ত্রী বানাই রাখছেন তাকে, মানে দিল্লিতে তার যে ইয়েতে মিডিয়ার যে ফোকাস, নজর, এটা সরকারের একটা নিষ্ক্রিয়তার কারণে। তাদেরকে বলা উচিত ছিল। পরদিন পররাষ্ট্র মুখপাত্র বলছেন যে এটা আমাদের কথা না, তাইলে যেটা ভারতের কথা না, এটা আবার কি হলো? যেটা ভারতের কথা না, সেটা ভারতে বসে, যেটা ভারতের কথা না সেটা ভারতে বসে শেখ হাসিনা বলবেন, প্রচার হবে। এই একটা ক্লিয়ারেন্স দরকার। আমরা যদি পাই, আমাদের এই ক্লিয়ারেন্সটা পেলে তারেক জিয়ার সফরের একটা আলাপ আলোচনার মাধ্যমে সফর হতে পারে। অন্যান্য দাবি নিয়ে টেবিলে আলোচনা হবে। যাওয়ার আগে এই ক্লিয়ারেন্সটা দরকার।
আমি দেখতে পাচ্ছি যে আরো একটা প্রোগ্রামের তারা প্রস্তুতি নিচ্ছে। এমনকি এমন হতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী সফরের আপনার সময় ভারতে মিছিল রহমান হতে পারে। সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রীকে তো সাইড লাইনের গেস্ট হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে তো ব্রিক্স এর উনি মেম্বার কান্ট্রি হিসাবে তো সেখানে ইনভাইটেশন পাননি স্যার, তাকে তো তো জাস্ট এইটা আবার পর্যবেক্ষক গেস্ট অপব্যাখ্যা হিসাবে। হ্যাঁ, বিমস্টেকের বাংলাদেশ চেয়ারম্যান হিসেবে গেলে তো প্রাইম মিনিস্টারই যাবে। এটা সাইডলাইন যারা বলে, আমাদের এখানে অনেক আলোচনা আছে, এগুলো আসলে সাইড লাইনের আলোচনা। আপনি বিমস্টেকের জি, চেয়ারম্যান যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হ্যাঁ যাবে। বিমস্টেক প্রিয় পর্যায়ের একটা সংগঠন, বিভিন্ন রাষ্ট্রের একটা সংগঠন। তো বিমস্টেক থেকে আপনি কি হ্যাঁ প্রাইভেট বডি? এটা কি ওই যে এফডিএস করছিল, ফরেন যারা অ্যাসোসিয়েশন, সেই টাইপের তো কিছু না। ইটস এন অর্গানাইজেশন অফ স্টেটস, কান্ট্রিজ। এটা কোনো দোষের হুম কিছু না, কিন্তু কথা হচ্ছে সেখানে আমাকে যেতে হবে, প্রধানমন্ত্রী মর্যাদা প্রটোকল পাইতে হবে, এবং সেখানে দিল্লিতে যেন বিরূপ পরিস্থিতি তৈরি না হয়। আমরা তো এগুলা হ্যাঁ মানে নিশ্চিত না যে দিল্লি রাস্তায় মিছিল হবে না। কথা বুঝছেন না? আপনি যদি হাসিনাকে ঠিক মদত দিতে চান, আমার তো কেউ কেউ কালো পতাকাও দেখাইতে পারে। তা আমার স্যার। কথা হচ্ছে কিছুদিন যে আগে স্যার, কিছুদিন আগে মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান, উনি উনি হুম, গেছেন দিল্লিতে, কিন্তু তাকে 1 ঘন্টা হেনস্থা করা হয়েছে। উনি তো মানে স্টেট মিনিস্টার পজিশনে, তাকে দিল্লিতে হেনস্থা করা হয়েছে, 1 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। সাম্প্রতিক একটা ঘটনা তো ওখানে ঘটে গেছে, মানে এবং তিনি দিল্লিতে আর এন্ট্রান্স টেন্ডারে বাংলাদেশ ব্যাক করেছেন। তো বলুন। তাইলে তো আসলে তো জাহিদুর রহমান এখানে কোনো উল্লেখযোগ্য কিছু না। উল্লেখযোগ্য বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী উনি পর্যায়ের তথ্য উপদেষ্টা। তো এটা আসলে মর্যাদায় বাংলা, হ্যাঁ, ওখানে দিল্লিতে যাকে বসায়, বাংলাদেশকে বসায় রাখা হয়েছে। কূটনৈতিক প্রটোকলে এটা বাংলাদেশকে বসায় রাখা হয়েছে। গোটা বাংলাদেশ কি দিল্লি সফর করতে যাবে? যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাবে জি বাংলাদেশের মন্ত্রী, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ওটা জাহিদুর রহমান ইজ ইমেটেরিয়াল। জাহিদুর রহমানের রেফারেন্স ইজ নট ইম্পর্টেন্ট। এটা যে কেউ হোক, বাংলাদেশের সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, যিনি সরকারকে প্রতিনিধিত্ব করেন, আপনি তাকে নামতেই দেন নাই। আর সেখানে আপনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, যে কিনা আশ্রিত, যাকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করছে, তাকে আপনি সেখানে প্রটোকল দিচ্ছেন। এবং দিল্লিতে আপনার ফরেন জার্নাল অ্যাসোসিয়েশনে এটা কাবারি দেওয়ার চেষ্টা, যদিও তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ভারত করে নাই, এই সাংবাদিক সম্মেলন খুব একটা সফল হয়নি। ভারত সরকারও অনেক জিনিস করতে পারতো, বাড়াবাড়ি করেনি। তো যতটুকু করছে এটাও ঠিক না। ঠিক না, কারণ তিনি একজন দণ্ডিত, একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত। তার অবস্থার সাথে যদি আপনি তারেক জিয়ার তুলনা করেন, সেটা হবে না। তারেক জিয়া ষড়যন্ত্রের শিকার, এরকম সালাউদ্দিন সাহেব গেছে, এটা একটা ষড়যন্ত্র। অতীতে আরো অনেকের এরকম হয়েছে, এক্সাইলে ছিল, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তাকে ভারত আশ্রয় দিছে এবং তিনি দণ্ডিত হয়ে গেছে। এটা তো ভারতকে দেখতে হবে। ভারত যদি আমাদের সাথে লেনদেন করতে চায়, আমাদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, তো এই জন্য হাসিনাকে তো হস্তান্তর যদি নাও করে, ভারতে রাখতেও চায়, তাহলে তো মুখে লাগাম লাগাইয়া রাখতে হবে। আপনি তো একজন এই ধরনের প্রতারিত, বিতাড়িত, একজন ব্যর্থ এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাকে ওখানে বসে বসে ডেইলি তার আপনার মানে ভিডিও ইয়ে হচ্ছে, বার্তা আসতেছে, এটা তো এটা সহ্য করা যায় না। এটা ভারতের সরকারের সমর্থন ছাড়া এটা সম্ভব না। এটা দীনেশ ত্রিবেদী একজন পলিটিশিয়ান, আমি দেখলাম মোদির সাথে বৈঠক করছেন এখন যিনি আছেন। তো উনি তো এসে বললেন যে মানে মানে দুই দেশ কিন্তু আসলে এক আলো এক বাতাস। অনেক বড় বড় কথা বলছেন, দিল্লিতে গেছে। উনি তো মন্ত্রী পদ পর্যায়ের একজন কূটনীতিক ঢাকায়। আমি মনে করি তাকে এটা বুঝতে হবে যে এই ইস্যু অ্যাড্রেস না করলে তার যে ভারতে যাওয়া সম্ভব না। কিন্তু আমি রাস্তা দেখি না। বাকি গুলো আলোচনা, টেবিলে আলোচনা হতেই পারে, অনেক কিছু আছে। জি সাকিব, আরেকটা প্রশ্ন বোধহয় করছেন, রাষ্ট্রপতি নির্বাচন। ভারতের রয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভিজিট করেছেন, কিন্তু তাকে মন্ত্রীর পদমর্যাদায়, ফুল মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছে। তিনি কিন্তু আপনার পূর্বে এই বিজেপি সরকারের একজন মানে মন্ত্রী ছিলেন, দাপটে মন্ত্রী ছিলেন।
বাংলাদেশের সাথে ওইটা তো বাংলাদেশ। ভারত সম্পর্কের হ্যাঁ। সমীকরণটাকে শক্তিশালী করবার দীনেশ ত্রিবেদীকে এখানে পাঠিয়েছেন। তিনি প্রাইম মিনিস্টার সাথে মিট করে বলছেন যে আমরা ভালো অ্যাডভান্সের দিকে বাংলাদেশের সাথে আমরা সম্পর্কের দিকে যাচ্ছি এবং আগামী দিনে আমরা আরো অগ্রগতির মেসেজ আমরা নিতে পারবো। বলেন। এই অগ্রগতি তো আহ, আপনার দৃশ্যমান হচ্ছে না, কিন্তু সম্প্রতি এখানে গোয়েন্দা পর্যায়ে আপনার আদান প্রদান হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের। ত্রিবেদী দিল্লিতে মোদির সাথে বসছেন। মনে হচ্ছে ভারত মানে বাংলাদেশের সাথে একটা প্রধানমন্ত্রী একটা সফর চায়। ভারত তো এক 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 পেশা হয়ে গেছে। ভারত তো আপনার তার প্রতিবেশী দেশগুলোকে পাচ্ছে না। আহ, সার্কের 8 দেশের মধ্যে বাকি 7টা দেশের মধ্যে শুধু আফগানিস্তানের সাথে তার একটা ইয়ে আছে। তো এখন বাংলাদেশ ইতিমধ্যে চীন সফর করছে প্রধানমন্ত্রী। বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের একটা বায়োল্যাটারাল রিলেশন ভালো, ট্রেড রিলেশন ভালো। তো ওটা তো ভারতের জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে। ভারতকে তো বেছে নিতে হবে বাংলাদেশকে। ভারত তো পাকিস্তানের সাথে ডায়লগে যাবে না। ভারত যখন শুরু করতে চায় বাংলাদেশ থেকে, এবং কৌশলগত গুরুত্ব বাংলাদেশের বেশি। তো ভারতকে এটা দীনেশ ত্রিবেদীকে চাইছিল তারা, যে একটা মন্ত্রী পদমর্যাদার হইলে মানে যারা ব্যুরোক্রেট আছে, ফরেন মিনিস্ট্রি যারা ব্যুরোক্রেট আমলা, তাদের একদম উপরে। উনি কোন সচিবের কথায় ভারতীয় হাইকমিশন ঢাকায় চলবে না। যেহেতু মন্ত্রী পর্যাদার আছে, তার ক্ষমতা একটু বেশি। অনেক কিছুই তিনি যেমন মানে ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করা, ওখানে আরো কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করে, এটাতে তিনি ত্রিবেদীর ব্যক্তিগত উদ্যোগ এবং তিনি এটা করতে পারছে, তার ক্ষমতা তিনি চাইলে এটা করতে পারে। কিন্তু তাদের মাথায় কি আছে আমি তো জানি না। তারা যদি মনে করেন যে আপনার মানে টম জেরি খেলবেন, তাই না, টম জেরি খেলবেন, তো টম জেরি খেললে ভারত তো এই টম জেরি খেলতে গিয়ে ভুটান হারাইছে, শ্রীলঙ্কা হারাইছে, নেপালের সাথে সম্পর্ক খারাপ। তো এই অবস্থায় তো মানে পাকিস্তানের সাথে কোনোদিনই ভালো সম্পর্ক ছিল না, মালদ্বীপ না। এই অবস্থায় তো তাদের খুব বাংলাদেশ ভারত সম্পর্কের এখন দায় বেশি ভারতে। বাংলাদেশের এখন কিন্তু যথেষ্ট বন্ধু হয়ে গেছে। আমাদের সার্কেল প্রত্যেকের সাথে আমাদের সম্পর্ক ভালো, প্রতিটা রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো। তো আমি মনে করি যে যে অবস্থা আছে। ক্ষেত্রে আমাদের স্যার আপনার যেহেতু ভারতের সাথে 4200 বর্গ কিলোমিটার আমাদের সীমান্তের একটা বিশাল বড় ধরনের নেটওয়ার্ক আছে। তারপর ভারতে আপনি মেঘালয়ে আগুন জ্বলতেছে, হ্যাঁ, মণিপুরে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। ভারত কি এই সেভেন সিস্টার যেটা সেটা নিয়ে এই মণিপুরের জায়গা থেকে ভারত কি একটা বাড়তি একটা টেনশনের মধ্যে আছে না, যে এই জায়গাতে বাংলাদেশের সাথে সম্পর্ক ব্যবস্থা না নিতে পারে তাহলে তার সেভেন সিস্টার যেটা সেটা মনিটরে পরে আরো যেটা জায়গাতে মানে আগুন লাগার আগুনের প্রভাবটা সেদিকে যেতে পারে। হ্যাঁ, ভারতের তো এটা ভাবা উচিত যে শেখ হাসিনার বাংলাদেশ থেকে উনি গেছেন 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের মধ্যেও হাসিনার লোকজন রাস্তায় নামে নাই। তার লোকজন না মানে টাকা পয়সা দিয়ে যাদের নামানো হয়েছে, কোনো কোনো জায়গায় 100, কোনো জায়গায় 200। এরা এরা ঝটিকে একটা দৌড় দিছে, হয়তো মানে আধা কিলো বা তার চেয়েও কম, তারপর চলে গেছে, কিছু কিছু পুলিশে ধরা গেছে। কিন্তু মনে হয় নাই যে বাংলাদেশে কেউ ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইছে 2 বছর। এই 100, 1000-এর দায়িত্বে তো 5 বছর লাগবে। এই সরকারের আমলে শেখ হাসিনার পক্ষে রাস্তায় ঝুঁকি নিয়ে দৃষ্টি দ্বারা তো কোনো লোক চান্স নাই। ফলশ্রুতিতে ভারত যদি এই দিবাস্বপ্ন দেখে যে আমরা হাসিনাকে নিয়ে আর খেলবো, এই খেলার পরিণাম ভারতকে ভোগ করতে হবে। বাংলাদেশ ভারতকে নিয়ে খেলছে না। আমাদের সেভেন সিস্টার্স বলেন, ওয়েস্ট বেঙ্গল বলেন, আমরা কোথাও খেলতে যাই না। আমরা কিন্তু একটা ভালো প্রতিবেশী। জি। বাংলাদেশের বিরুদ্ধে ভারত কোনো ইয়ের অভিযোগ আনতে পারবে না, ইনসার্জেন্সি। এখন আমরা অত্যন্ত ভালো প্রতিবেশী। এখন আমাদের যে বিরাট বর্ডার, 4000 কিলোমিটারের অধিক, দুই দেশেরই আদান প্রদানের অনেক পণ্য আমদানি রপ্তানির, এবং ভারত যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী, এটা কম খরচে হয়, দুই দেশের জনগণের জন্য উপকার। ভারতকে এটা বুঝতে হবে। একসময় জি। গরু পাঠায়নি বাংলাদেশে, গরু জি, পাঠালে আমি গরুকে আমি আপনার কাছে আসছি। ধরুন
হত্যাকাণ্ড, হেফাজতের হত্যা, বিরোধের গুম, তো গুমের শিকার হয়ে ভারতে তাকে যেভাবে ওইখানে রেখে দেওয়া ছিল। তো মানে এই বিএনপি রাজনৈতিক বিরোধী যারা আছেন, মানে বাংলা জাতীয়তাবাদের জায়গা, সেটা এনটি আওয়ামী লীগ যে নেটওয়ার্ক আছে, তারা তো বাংলাদেশের স্বাধীন ভারতের ক্ষেত্রে এক একটা একটা মঞ্চে তো বাংলাদেশ আছে, একই মানে থাকার আছেন। এই ক্ষেত্রে তো এক প্রশ্নে এক জায়গায় আছে, একটা মেরুকরণ আছে। মানে আওয়ামী বলয়ের ভোটারের বাইরে যদি ধরেন, হ্যাঁ, আপনি মনে করেন যে ইউনিটি পাকিস্তানিদের মধ্যে জি বলেন, বলুন স্যার। পাকিস্তানিদের মধ্যে যত দ্বিধা বিভক্ত থাকুক রাজনীতিতে, যখনই ভারতকে মোকাবেলার প্রশ্ন আসে তারা এক টেবিলে বসে যায়। ভারতীয়রা যখন পাকিস্তানিদের বিরুদ্ধে এক টেবিলে সমস্যা হয়, এক টেবিলে বসে যায়, সিদ্ধান্ত নেয়। এই বাংলাদেশের দুর্ভাগ্য, এখানে ব্যাপকভাবে কাজ করছে, ব্যাপকভাবে কাজ করছে, আমাদের মধ্যে এমন একটা মেরুকরণ করছে যে আমরা ভারতের বিরুদ্ধে এক হতে পারি না। বরং 16-17 বছর ভারত বিরোধী রাজনীতিকে ত্যাগ করা হয়েছে, যেন ভারত বিরোধী রাজনীতি মানেই বাংলাদেশ বিরোধী রাজনীতি, হুইচ ইজ টোটালি রং। আমাদের বন্ধুত্বের দিক দিয়েও ভারত গুরুত্বপূর্ণ, ভারতের শত্রুতাটাও খুব ইঙ্গিতপূর্ণ। কারণ আপনি 4000 এই যে কিলোমিটার, সেটা আপনাকে পণ্যের আদান প্রদান, পারস্পরিক ব্যবসা বাণিজ্যের সহায়ক হবে। আবার যদি বৈরী সম্পর্ক হয়, এটা তো আপনার নিরাপত্তা হুমকি। পুরো সীমান্তে আপনার পাখির চোখ রাখতে হবে, এবং সীমান্তের ভিতরে যত উভয় দেশের মধ্যে যে অভিন্ন নদী আছে, অভিন্ন সড়ক আছে, সেগুলো একটা প্রশ্ন আছে আমাদের মধ্যে, একটা নিরাপত্তা জড়িত আছে। ফলে আপনি এই যে আমাদের ভারতের বিরুদ্ধে কিন্তু আমরা এক হইতে পারি। আমাদের দুর্ভাগ্য যে দুটা, একটা হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই বাংলাদেশপন্থী দল হয়ে উঠতে পারে না, কখনোই বাংলাদেশপন্থী। শেখ সাহেব দাঁড়ানোর একটু চেষ্টা করছেন, কিন্তু উনি আসলে ধালনাই তলোয়ারের নিধিরাম সর্দার, উনি এটা কন্ট্রোল করেন। উনি পরে কি করলেন, ভারতকে পাশ কাটানোর জন্য নেফসিপিবি কে নিয়ে ত্রিদলীয় ঐক্যজোট করলেন, তারপরে করলেন বাকশাল, কিন্তু একেবারেই গণতন্ত্রের কফিনে পেরেক মেরে দিচ্ছে। শেখ হাসিনা কিন্তু ওই দিকে যায়নি, যে সরাসরি ভারতমুখী হয়ে গেছে। তো এই যে আপনি আপনি মানে শেখ হাসিনা 17 বছর মানে কি, মানে আপনি দেখেন 2004 থেকে 2010 যখন মনমোহন সিং ছিল, সোনিয়ারা ছিল, তখনই কিন্তু শেখ হাসিনা আনছে। 2004 থেকে ওরা আপনার একটা একটা ডিজাইন দিয়ে, মেটিকুলাস ডিজাইন দিয়ে আনছে। কারণ মনমোহন ওয়ার্ল্ড ব্যাংকের লোক, মনমোহন ওয়ার্ল্ড ব্যাংকের লোক। তখন পাকিস্তানে যে ছিল সে ওয়ার্ল্ড ব্যাংকের, আফগানিস্তানে ছিল একজন, ওর নামটা আমি ভুলে গেছি, সব ওয়ার্ল্ড ব্যাংকের লোক ছিল। এক টাইমে সারতাজ আজিজ পাকিস্তানে ছিল, ভারতে মনমোহন সিং, আফগানিস্তানে একজন ছিল, ওর নামটা আমি ভুলে গেছি, কি গুল জানি, একটা টুপি পরতো একটা লোক। এরা সব একটা বিশেষ সময় তাদেরকে নিয়ে আসা হয়েছে। ওই সময় ভারত আমেরিকার সাথে একটা মেরুকরণ হয়েছে। আমি আপনাকে পাশাপাশি আমরা বর্তমান দেখছি বিএনপির যিনি প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, তিনি মানে আপনার যদি জনপ্রিয় জায়গা ধরেন তাহলে বগুড়া, এবং আবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি ঠাকুরের। এই সম্পর্ক থেকেই এবার আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের গুরুত্ব দুই উত্তরবঙ্গের ক্ষেত্রে যে অর্থনৈতিক যে অর্থনৈতিক জায়গা থেকে রাজনীতি, উত্তরবঙ্গের ক্ষেত্রে বাড়তি বা সুবিধা, পাশাপাশি তারেক সাহেব প্রধান রাষ্ট্রপতিকে সাংবিধানিক দেওয়ার বিবেচনা রেখেছেন বিএনপি সরকার। এটা কি দেওয়া উচিত? আপনার যেমন জেনারেল নিয়োগ করা, নির্বাচন কমিশনের নিয়োগ করা, প্রধান নিয়োগ, একটা গুরুত্ব ক্ষমতার
দায়িত্ব তার রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা। সেই বিবেচনায় বিএনপি হাঁটছে। যদি এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা মানে ক্ষমতা আয়নের দিকে, তো সেক্ষেত্রে আগামী দিনের বাংলাদেশ স্যার আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করা জি বলেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমতার ভারসাম্যটা ওদিকে যায় স্যার। আপনার কিছু এখন রাষ্ট্রপতি বর্তমানে নির্বাচিত হচ্ছেন বর্তমান সংবিধানের বর্তমান অবস্থায়, তাই না? তো এখন তো 70 অনুচ্ছেদ সংশোধনের কোনো ইস্যু নাই। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন বর্তমান বিদ্যমান আইনে হবে, এবং এই রাষ্ট্রপতির বর্তমান যে দায়িত্ব, তাতে এখানে 70 অনুচ্ছেদ চেঞ্জ, রাষ্ট্রপতির এমন কোনো দায়িত্ব নাই। তবে আমরা যদি সংবিধান সংশোধনের দিকে যাই, দুইটা কক্ষ হয়, তাহলে কিন্তু তখন ভোট দিবে দুইটা কক্ষের ভোটে হবে। তা আপনি কি মনে করেন না যে একটা একটা দলের প্রতিনিধি, আপনি কি জামাত আশা করে যে মানে বিএনপির লোকেরা গিয়া অলি আহমদ সাহেবের দিবে? এটা তো হ্যাজার্ডাস হবে, নৈরাজ্য হবে। 70 অনুচ্ছেদ ছিল অন্য ব্যাখ্যা, 70 অনুচ্ছেদ ছিল আইন প্রণয়নের ব্যাপারে। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে 70 অনুচ্ছেদ প্রাসঙ্গিক না। দল যাকে মনোনয়ন দেবে তাকে দেওয়াটাই তো স্বাভাবিক। এটা কি আপনার এখানে পরীক্ষা নিরীক্ষার জায়গা? এটা ভারতে এই জন্য, ভারতে গণতন্ত্রের সবচেয়ে গণতন্ত্র আছে, সবচেয়ে ক্ষতি হচ্ছে কেনা বেচাটা। বিভিন্ন রাজ্যগুলোতে আপনি দেখবেন বছর মানে 5 বছরে 3বার সরকার পরিবর্তন হয়, কিনে ফেলে। আপনি পশ্চিমবঙ্গে দেখেন মমতার 60 জন, তারা আলাদা জোট গঠন, গ্রুপ গঠন করতে, পার্লামেন্টারি গ্রুপ, তাদেরকে বিরোধী দল করে দিচ্ছে। এটা তো একটা অন্যায়। আমাদের এখানে কি যে দলীয় প্রধান যাদেরকে দেন তারাই এমপি, এবং তিনি যাকে বলবেন সেই নেতা হবে, কিন্তু এটা তো হলো না মমতার এখানে। আপনি 70 এখন চিন্তা ভাবনা না করে হাত দিবেন, এর তো বেচা কেনা হবে। এমনিতেই পলিউশন আছে আমাদের, সেটা আরো পলিউশন হবে। দিস ইজ নট দি টাইম, এখন সেই সময় না। এখন সংবিধানে যা আছে তার আলোকেই হবে, তাই না? বিরোধী দল একটা প্রতীকধর্মী একটা দিচ্ছে, তারা তো ভালো ভোট আছে তাদের, তাদের তাদের প্রার্থীকে তারা ভোট দিবে, তাদের একটা শক্তিমত্তার পরীক্ষা হবে, সরকারি দলের প্রার্থী জিতবে। এবং যদি সাংবিধানিক প্যাকেজটা বাস্তবায়ন হয়, অর্থাৎ রাষ্ট্রপতি যদি বিভিন্ন সাংবিধানিক বডি, যেগুলো নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এগুলা যে নিয়োগ আছে আপনার, দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক না কিন্তু বিধিবদ্ধ সংস্থা, তো এগুলো আছে আপনার মানবাধিকার কমিশন, যেগুলাকে আমরা অডিটর, কন্ট্রোলার জেনারেল, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এইসব নিয়োগ যেন আপনার তখন একটা সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি এখানে একটা বিশেষ দায়িত্ব পালন করতে পারে। এটা ভবিষ্যতে করতে হতে পারে। তারপরে আপনার মানে এখন আছে কি, রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় উত্থাপনের জন্য রেফার করতে পারে। এটা বাধ্যতামূলক করা যেতে পারে, যেটা আলোচনা করতে হবে রাষ্ট্রপতি যদি মনে করেন। এই এই হলো কথা আর কি। আর রাষ্ট্রপতির বক্তৃতাটা এটা সরকার লেখা দেয়, একবার উনি দেখে দেখে পড়ে। তো একজন রাষ্ট্রপতি মানে 5 বছরে 5বার সরকারের বক্তৃতা পড়বে, এইটা কি এতটুকুনি কি দরকার? এটা তো সরকারের বাজেটের মধ্যে আসে, সরকারের একটা অ্যানুয়াল স্টেটমেন্টের আইন করে ফেলতে পারে, বা এটা উনি বলতে পারে, সরকারের নীতি নির্দেশ সেখানে আসতে পারে। কিন্তু তার জন্য উন্মুক্ত কিছু জাতির উদ্দেশ্যে তার নিজের কিছু কথা বলার সুযোগ থাকা উচিত, এমনকি স্ক্রিপ্টের বাইরেও সুযোগ দেওয়া উচিত, যেটা রাষ্ট্রের জন্য প্রয়োজন আছে।
আমি আপনার কথা শুনতে পাই নাই, আমি একদম স্যার শুনতে বলছি পাই যে নাই। আমি এই জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পার্লামেন্টের দায়িত্ব রাজনৈতিক পালন, তাহলে বিএনপির দিকে আরো বাড়বে। পাশাপাশি আগামী যে নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনগুলোতে জনগণ কংগ্রাচুলেশন জানিয়ে বিএনপির দিকে হাত বাড়াতে পারে না স্যার? যে অবশ্যই, কিন্তু বিএনপির সরকার চালানোর দায়িত্ব এখন বিএনপির। বিএনপি যদি ভুল করে বিরোধীদের জি। সমালোচনা করবে, যদি সংস্কার না করে, তার দায় বিএনপির উপর আসবে। কিন্তু এই প্রতিদিন সরকার চলে যাক, নামাই দিব, ফেলে দিব, এই যে কথাগুলো ছেলেরা শুরু করছে, এগুলো দৃষ্টতাপূর্ণ। এই সরকার তো হাসিনার সরকার না, এটা তো নির্বাচন করে আসছে। প্রতিটা তুমি 6টা সিট পাইছো, এইটাই তো তোমার প্রাপ্তি। ওরা মনে করে 2/3 এটা ওদের প্রাপ্তি। জনগণ পাঠিয়েছে, জনমতের প্রতি একটা অসম্মান। কিন্তু বিএনপি যদি শেষ পর্যন্ত কমিটমেন্ট রক্ষা না করা যায়, ওরা আগামীতে ক্ষমতায় আসবে, আবার ফেলবার কথা বলে কেন? এটা তো নৈরাজ্য। এটা কিন্তু একটা, আপনি হাসিনাকে আন্দোলন করে সরাইছেন, এটা আপনাকে এই লিগেসি দেয় না যে হাসিনাকে সরাইছেন, কারে সরাইছেন? 14তে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী নির্বাচন হচ্ছে, 18তে রাতের ভোট, 24-এ ভোটার বিহীন। সেই হাসিনার তারেক জিয়া কি এক? সে গণতান্ত্রিক প্রচারণার মাধ্যমে ভোট করে প্রতিদ্বন্দ্বী নির্বাচনের মাধ্যমে আসছে। তাকে তো আপনি প্রত্যেকদিন ফেলে দিতে পারেন না। দিস ইজ, এইটা করে এই যে এটা যদি ওনারা বন্ধ না করেন, ওনারা কি চাচ্ছেন? যে আমরা একটা আন্দোলন করে আমাদের মনের মতো একটা তত্ত্বাবধায়ক করছিলাম, অনেকদিন উপদেষ্টা ছিলাম, ভালো ছিলাম, আরেকটা করে আবার যাব। এটা তো আমি দেখতেছি আরেক ধরনের আপনার বিএনপি যদি ভুল করে সংস্কার না করে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, এটা তো তারা প্রতিবাদ চালাইয়ে যাবে। কিন্তু বিএনপির টান পুরা করতে দিতে হবে। এই ভাষাটা স্বৈরতান্ত্রিক। বিরোধী দলও স্বৈরতান্ত্রিক হইতে পারে যখন বিরোধী দল সরকারকে কাজ করতে না দেয়, সরকারকে সরকারের মতো কাজ করতে না দেয়। তারা দ্রব্যমূল্য নিয়ে বলতে পারে, তারা সংস্কারের দ্রুততার সাথে বলতে পারে। না করলে ইলেকশনে সরকারকে মুক্ত হতে হবে, কারণ তারা মেজরিটি আছে। গভর্নমেন্টকে আমি আগে আপনার অনেকবার বলছি, আপনারা এখানে সরকার কিছু বিষয় নিয়ে আমাদের একটু আপত্তি আছে। সেটা হচ্ছে যে সচিবালয়, পৃথক বিচার বিভাগের সচিবালয়, আপনারা আইনটা সচিবালয় বসে গেল, 17টা অফিসার নিয়োগ পাইলো, আপনারা এদেরকে ফেরত দেওয়া গেল। এটা আমরা ভালো লাগে নাই, এটা রায়াতের পক্ষে। দ্রুত স্বাধীন বিচার বিভাগের সচিবালয় আইনটা আপনারা করেন। দ্রুত বিচারক নিয়োগ, অনেক ভালো বিচারক নিয়োগ হয়েছে সাম্প্রতিককাল হাইকোর্ট, ওই বিচারক নিয়োগের আইনটাও আনেন। কিছু ভুল ছিল, সংশোধন নিয়ে আসে। মানবাধিকার আইনে প্রবলেম আছে, এটা ঠিক করে নিয়ে আসে। এবং সংবিধান সংশোধন, আপনি জামাতের কথা শোনার দরকার নাই, এনসিপির সব কথা শোনার দরকার নাই। আপনার নোট অফ ডিসেন্ট আপনি রাখেন, বাকিটা করেন। বাকি আপনি তো দ্বিতীয় কক্ষ করার কথা করেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা একটু ভারসাম্য আনেন। এগুলো যেটা আপনারা যেটা করার করেন। জামাতের কথা, এনসিপি সব কথা শোনার দরকার। দ্যাট ইজ মাই বিয়ে। এটা বিএনপির লোকদের বুঝতে হবে যে এটা, এবং এটা তার দেরি করার মানেটা কি। এই একটু আগে যদি আপনার দ্বিতীয় কক্ষ হইতো, তাহলে কিন্তু এই ভোটে ওরা ভোট দিতে পারতো, সেকেন্ড হাউসটাও ভোট দিতে পারতো রাষ্ট্রপতি নির্বাচন। আমি মনে করি তাড়াতাড়ি করা উচিত। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, বিএনপি মানুষের আছে, কিন্তু বিএনপির চিন্তাশীল, আমাদের মতো যারা বিএনপির কথা বলছি, আমরা সাপোর্ট করছি, এবং আরো উচ্চ পর্যায়ের যারা আহ চিন্তাশীল লোকেরা আছে, আমরা আমাদের একটু উদ্বেগ হচ্ছে এই কাজগুলো বিএনপি ঝুলাইয়ে রাখার কোনো মানে হয় না। আমরা একটু কষ্ট পাই, এটা দ্রুত হয়ে যাওয়া উচিত। পাশাপাশি স্যার, এই যে আমাদের এই যে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল সংকট থেকে যায়, 2010-11-তে পেট্রো বাংলা একটা নীতি করেছিল যে পরনির্ভরশীলতার জায়গাটা কমিয়ে সে যে খুব হবে সে গ্যাসের দিকে যাবে বাংলাদেশ, অভ্যন্তরীণ সম্পদ থেকে যাতে উৎপাদনের চাহিদা বাড়ানো যায়, পরনির্ভরশীলতা কমানো যায়। কিন্তু পরনির্ভরশীলতার জায়গা থেকে বেড়ে আসতে পারছে না। পেট্রোলিয়াম, তেল, কয়লা আমদানি ক্ষেত্রে এই জায়গাতে বাংলাদেশ যে বর্তমান সংকট আছে, এই সংকট উত্তরণের উপায় কি আছে?
তেলের তো ব্যাপারটা এমনি কমে যাচ্ছিল, বিশেষ করে তেলের গাড়ি, গ্যাস সস্তা, সেজন্য তারপরে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যখন তেলের দাম বাড়তেছিল, স্বাভাবিক গ্যাস নির্ভরতা বাড়ছে এখন। আহ, মানে একটা প্রবণতা ছিল যে মাঝখানে কিছু তেলের গাড়ি আসছে, কিন্তু এখন তো তেলের গাড়ি হাতে গোনা, তা তো লাইন হচ্ছে, বেশিরভাগ গ্যাস নির্ভর। গ্যাস এখন শিল্পে ব্যবহৃত হয়, আবাসিক কাজকর্মে ব্যবহৃত, ফলে একটা চাহিদা আছে। গ্যাসের কিন্তু সংকট তৈরি হয়েছে সাম্প্রতিক কালে। মেইন সংকট যেটা হয়েছিল সঞ্চালন ব্যবস্থায়, সেটা ত্রুটিটা মোটামুটি ভাবে এটা নিরাময় হয়েছে, হয়তো দুইটির মধ্যে সারতে পারে। এটা তারেক রহমানকে, প্রধানমন্ত্রীকে এখন অনুসন্ধান করে দেখতে হবে যে এই গ্যাসের যে সরবরাহ, আকস্মিক ব্যত্যয়, চাপ কমে দেওয়া, এই যে ঘটনাগুলো ঘটছে, এটা সাবোটেজ নাকি দুর্ঘটনা, এটা দেখা উচিত। এবং সরকার আমাদের সবারই ধন্যবাদ পাইছে, তেল সংকটের সময় প্রত্যেকটা পেট্রোল পাম্প একজন করে সরকারি অফিসার আপনার অ্যালাইন করে দিছে, অ্যাটাচ করে দিছে। আমি মনে করি একই একই ব্যবস্থা এখনো নিতে পারে। 5টা গ্যাস পাম্প মিলে একজন রাখতে পারে, সত্যিকারের হিসাব নিকাশ নিতে পারে। তখন এইসব ব্যবস্থা নেওয়ার পরে কিন্তু তেল সংকটটা কমে গেছিল। আমি মনে করি গ্যাস সংকটেও কিন্তু আছে। গ্যাস তো আমাদের নিজেদের, গ্যাস তো আমাদের নিজেদের সঞ্চালনের সমস্যা। তো সেজন্য এটা যদি করে, এটা ঠিক হয়ে আসে। আর মানুষ আমাদের এখানে খুব প্যানিক করে। আপনি দেখেন, গ্যাসের একটু সমস্যা শুরু হয়েছে, গ্যাস আপনার মনে করেন শত শত গাড়ি গিয়ে লাইনে দাঁড়াই গেছে। যার গ্যাস আছে সেও গেছে, কম আছে গেছে, অর্ধেক আছে সেও গেছে, ফুল লাইন বেড়ে যায়। এটা অন্যদেরকে একটা ভুল বার্তা দেয়, ভুল বার্তা দেয়। এটা থেকে সবাইকে বিরত থাকতে। এটা আমাদের দেশ, এটা সরকারের দেশ না, জামাতের দেশ না, এনসিপির দেশ না, এটা আমাদের সবার বাংলাদেশ। এখানে আমার এলাকার যে গ্যাস পাম্প, এইটাতে আমার এলাকার তেলের পাম্প, সেটা সঠিকভাবে চলছে না, ম্যানিপুলেশন দেখার দায়িত্ব আমাদের আছে। এই যে এইটাই কিন্তু এনসিপির কাছ থেকে আমরা আশা করছি, তারা একটা 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 হুইপিং করবে প্রতিটি এলাকার জনগণকে নিয়ে। একটা তেলের সংকটের সময় তারা কি করলো, ওই সময় কিছুদিন ট্রাফিক ডিউটি করলো। তেলের সংকটে কিন্তু কোনো এনসিপি কে আপনি পান নাই, আপনি জামাতি ভাইরা যায় নাকি, যায় নাই। সরকারকেই লোক দিয়ে এটা সমাধান করতে হবে। এগুলো তো কাজ করার জায়গা, এগুলো কাজ করার জায়গা। তো সরকারকে অবশ্যই গ্যাস সংকটের ব্যাপারে, গ্যাসের উৎপাদন স্থল, গ্যাস সঞ্চালন নাই, এইসব জায়গায় নিরাপত্তা জোরদার করতে হবে। সাম্প্রতিক যে দুর্ঘটনা, সেটা কারণ অনুসন্ধান করতে হবে, এবং বিভিন্ন গ্যাস পাম্পে নজরদারির জন্য অফিসার অ্যাটাচ করে দিতে হবে। জি, সাথী, আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট। আমি শেষ 2 থেকে 3 আপনার কথা নিয়ে দর্শক এর সাথে যুদ্ধ করতে এসে আমেরিকা সামরিক দিক থেকে কি অভিজ্ঞতা পেল, পাশাপাশি মানে ভূতাত্ত্বিক রাজনীতিতে কৌশল কি ধরাশায়ী করতে পেরেছে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে, এবং বিশ্ব রাজনীতি পাল্টে হতে যাচ্ছে আপনার দৃষ্টিতে? স্যার, আর 2 থেকে 3 মিনিট হ্যাঁ, বলুন। সাম্প্রতিক ইরান আমেরিকার যুদ্ধ সারা বিশ্বে প্রভাবের দিক থেকে এটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমান। এটা কোরিয়া ওয়ার, আপনার আগের ইরান ইরাক ওয়ার, পাকিস্তান ভারত ওয়ার, চীন ভারত যুদ্ধ, ইরানে যে ইরাকে যে গেছিল আমেরিকা 73 এবং 67, আরব ইসরায়েল যুদ্ধ, এগুলোর সাথে তুলনা হয় না। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরান ইসরায়েল যুদ্ধ একটা বিচিত্র ধরনের যুদ্ধ, যেখানে স্থলযুদ্ধ হয়নি বলা চলে, পুরাপুরি মডার্ন ওয়ারফেয়ার। মিসাইল, মিসাইলের মতো আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পেট্রিয়ট এবং অন্যান্য আপনার প্রতিরোধ ব্যবস্থা আকাশগামী হয়েছে। তো এখানে তো আপনার মনে করেন যে ইরানের স্থাপনার ক্ষতি বেশি হয়েছে, ইরানের মৃত্যুর সংখ্যা বেশি, গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতারা এখানে মারা গেছেন, এটা বেশি ইরানের। কৌশলগত ক্ষতি হয়নি। গোটা ইরান স্বাধীন আছে, মুক্ত আছে, কোনো 1 ইঞ্চি জায়গাও তাদের কেউ নিতে পারে নাই। এটা তারা ইচ্ছা করলে এই স্থাপনাগুলো সারাই নিতে পারবে, যারা মারা গেছে তাদের শূন্যস্থান জীবিতরা পূরণ করে দেবে। আমেরিকার যেটা ক্ষতি হয়েছে, আমেরিকার ঘাঁটি আপনার বাহরাইনে,
আবুধাবিতে, দুবাইতে, সৌদি আরবে সবই তো হামলার শিকার হচ্ছে, কাতারে, কুয়েতে। আমেরিকা তো প্রোটেক্ট করতে পারে নাই। হামলার সময় বেশিরভাগ আমেরিকান সৈন্যরা খবর পেয়ে দ্রুত পালাই গেছে। ফলে মিডিল ইস্টে আমেরিকাকে এক ধরনের প্রত্যাখ্যান করে দিচ্ছে। আপনি সৌদি আরব, পাকিস্তান এবং টার্কির সাথে একটা অ্যালাইনমেন্ট করছে, মনে হচ্ছে কাতার, কুয়েত সেখানে যেতে পারে। সংযুক্ত আরব যাবে না। আমিরাত, ইসরায়েলের সাথে তাদের একটা আন্ডারহ্যান্ড কন্ট্রাক্ট আছে। তো ফলে এখন মধ্যপ্রাচ্যের যে মিত্ররা ছিল যুক্তরাষ্ট্রের মূল ভরসা, তারাই তো যুক্তরাষ্ট্রের ভরসা পাচ্ছে না। ইউরোপে এই যুদ্ধে আসে নাই, কোনো সহযোগিতা করে নাই। স্পেন বলছে আমার আমার কোনো বিমান বাহিনী, বিমান ঘাঁটি ব্যবহার করতে দিব না, পরিষ্কার বলে দিচ্ছে। জার্মানির চ্যান্সেলর বলছে যে ইরানের কাছে ট্রাম্প নাস্তানাবুদ হচ্ছে, নাকাল হয়ে যাচ্ছে। এটা তো চিন্তা করা যায় না। আপনি প্রথম ট্রাম্পের আমলে আমেরিকান প্রেসিডেন্ট মানে একটা ক্লাউন, একটা ভার, সুপাল ভার, একটা হাসির খোরাক। তাকে এয়ারফোর্স ওয়ান থেকে নেমে একটা সাপ্লাই প্লেনে করে, মিলিটারি সাপ্লাই প্লেনে করে মানে আপনার ইয়েতে যেতে হয়। আর ওখানে তো আমাদের ইরানের নেতারা তারা তো খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। তো সুতরাং পার্থক্যটা কি? এটা একটা নৈতিক পরাজয়। ক্ষতি ইরানের হয়েছে। ইরান তো আর আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করতে পারে নাই, আমেরিকার কোনো ইরানেরও ক্ষতি করতে পারে, ঠিক আছে। কিন্তু আমেরিকা তো প্রভাব বিস্তার করতে চায় মধ্যপ্রাচ্যে, এবং এই এলাকায় আমেরিকার প্রভাব অনেকটাই কমে গেছে, অনেকটাই অপ্রাসঙ্গিক। এখন তার একটা অবরোধ চালাচ্ছে। এই অবরোধের ফলে কি হবে? হরমুজ প্রণালী চালু হবে না, এই চাপটা আমেরিকার উপর ফিরবে। এই চাপটা কিন্তু আমেরিকার উপর ফিরবে। শুধু আমেরিকার না, সারা পৃথিবীর জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে এক পাশ থেকে আরেক পাশে গেলে এটা তো একটা চাপ পড়বেই তার উপর।